অলি, আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। না, এটা অসম্ভব। আমি আপনাদের কাছে কেবলই একজন দয়ার পাত্রী ছিলাম মাত্র, এছাড়া আর কিছুই নয়। তাই দয়া করে এসব মিথ্যা নাটক করবেন না। আমার ভালোবাসা তোর কাছে নাটক বলে মনে হচ্ছে? হুম, দয়া করে রাস্তা ছাড়ুন। বাড়ি ভর্তি মানুষ, সবাই আপনাকে দেখার জন্য এসেছে। আপনি যান, আর আমাকেও যেতে দিন। অলি, আমি কিন্তু তোকে ভালোবাসি। অলি পিছন ফিরে আর তাকায় না। তাকে কি বা হবে, সব তো শেষ। অলি যেতে নিলে আদিত্য অলির হাত চেপে ধরে আর এক টেনে কাছে নিয়ে আসে। কি করছেন কি? দয়া করে আর নাটক করবেন না। এমনিতে আপনাকে নিয়ে ছোটবেলা থেকে অনেক অসম্মান হয়েছে। আর না, এরপর তো লোকের কাছে মুখ দেখানো দায় হয়ে যাবে। নাটক? আমার ভালোবাসা তোর কাছে নাটক মনে হয়? বেশ, চল তবে এই নাটকে শেষ করতে। আদিত্য অলিকে টানতে টানতে বাগান থেকে বাড়ির ভেতরে নিয়ে আসে, সবার মাঝখানে দাঁড় করিয়ে দেয়। অলি বারবার ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। আজকে চৌধুরী বাড়িতে লোকজনে ভরা, সবাই আদিত্যর জন্য এসেছে। আদিত্য এমন ব্যবহারে সবাই অবাক হয়ে তাকিয়েছে। অলির তো কেঁদে দেওয়ার জো। সবাইকে একটা কথা স্পষ্ট করা প্রয়োজন। আমি আদিত্য চৌধুরী সবার সামনে বলছি, অলিকে আমি ভালোবাসি, আর আমি এই অলিকেই বিয়ে করতে চাই। আদিত্যর মা সহ উপস্থিত সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ছেলেটা কি বলছে কি? আদিত্য কাউকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে উঠল, আমি শুধু আমার সিদ্ধান্ত জানিয়েছি, কারো অনুমতি চাইনি। তারপরও যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমি অলিকে বাড়ি থেকে নিয়ে যাব। সেদিন আদিত্যর জেদের কাছে সবাই হার মেনেছিল, অলি নিজেও। তবে কিছু মানুষের মুখে মধু থাকলেও অন্তর ভর্তি থাকে বিষ। এখানে এমন অনেক মানুষই ছিল, কিন্তু তাদের মুখ দেখে বোঝার জো নেই। দূরে দাঁড়িয়ে একজন শুধু তাকিয়ে দেখছিল, চোখে পানি ছলছল করছে, তবুও মুখে প্রশান্তির হাসি। লোকটি আর কেউ নয়, ধ্রুব। ধ্রুব ধ্রুব সম্পর্কে আদিত্যর চাচাতো ভাই, তবে নিজের নয়। আদিত্য অলিকে ছেড়ে চলে যাওয়ার পর মেয়েটা একেবারে ভেঙে পড়েছিল। তখন ধ্রুবই ছিল অলির একমাত্র ভরসার জায়গা। এভাবে দীর্ঘদিন চলার পথে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলেও সেই সম্পর্ককে তাসের ঘরের সাথে তুলনা করা যায়। অলি নিজেও জানে না সে আদিত্যকে কতটা ভালোবাসে, কিন্তু ধ্রুব তো জানে। মাঝে মাঝে অলির আদিত্যর প্রতি অনুভূতিগুলো ধ্রুবকে পড়ালেও বাধা দেয় না, কারণ মনের কোথাও না কোথাও আশা ছিল আদিত্য নেই। সে আর কখনো অলিকে দাবি করবে না, কিন্তু সব এলোমেলো হয়ে গেল। অলি আদিত্যর সাথে ভালো থাকবে, তাই অলিকে এসে বাধা দেবে না, বরং তাকে সাহায্য করবে নিজের মনকে বুঝতে। প্রায় মাঝরাতের দিকে ধ্রুব অলিকে ফোন করে। ধ্রুবর গলা পেয়ে অলির মধ্যে কেমন একটা অপরাধবোধ কাজ করতে থাকে। কান্নায় ভেঙে পড়ে সে। ধ্রুবদা, আমি এই বিয়ে করব না। আমি তোমাকে ঠকাতে চাই না। অলি, তুমি কি কথাটা মন থেকে বললে? তুমি আদিত্যকে ভালোবাসো, এটা তুমিও জানো, আমিও জানি। আমি তোমাকে ভালো। থেমে গেলে কেন? তুমি নিজেও জানো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। শুধু শুধু মিথ্যেটাকে আঁকড়ে ধরতে চাইছো কেন? আমাকে ক্ষমা করো। হুম, কাল বিকেলে একবার দেখা করবে, শেষবারের মতন আসবে কোথায়? তোমাদের বাড়িতে। ওখানে গিয়ে তোর সাথে শেষবারের মতন কথা হবে, আবার চাচিকেও দেখে আসা হবে। আচ্ছা, কিন্তু তুমি কখন আসবে আমাদের বাড়িতে? সন্ধে নাগাদ? বেশ, আমি সন্ধ্যায় চলে আসব। আড়ালে দাঁড়িয়ে একজন তাদের কথা শুনছিল। সে হয়তো এরকম কোনো কিছুরই সুযোগেই ছিল। অলি রান্নাঘরে দাঁড়িয়ে সবার জন্য চা করছে। মনের ভেতর এক প্রবল ঝড় চলছে। অলি যে আদিত্যকে ভালোবাসে সেই ছোটবেলা থেকে, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আবেগে পড়ে ধ্রুবদার সাথেও যে একটা সম্পর্কে জড়িয়েছে তাতেও কোনো সন্দেহ নেই। অবশ্যই এই সম্পর্ক নিয়ে অলির কাছে কোনো ব্যাখ্যাও নেই। আদিত্য তার শূন্যতা ভুলে থাকার জন্য ধ্রুবদার সাথে এই সম্পর্ক, যদিও বিষয়টা বরাবরই একতরফা ছিল। ধ্রুবদাই প্রথম হাতটা বাড়িয়েছিল, অলি শুধু সঙ্গ দিয়েছে। কিন্তু এটা তো পাপ। ভালোবেসে কাউকে ঠকানো মহাপাপ। অলিও পাপ করেছে। যদি ধ্রুবদা চায় তাহলে আমি আদিত্যতার সাথে বিয়ে ভেঙে দেব। কথাগুলো ভাবতেই অলির বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। সত্যি এমন কোনো পরিস্থিতিতে পড়তে হবে? এত শত আকাশ পাতাল চিন্তার ভিড় জমেছে অলির মনে।
হঠাৎই ভাবনার মাঝে কেউ একজন অলিকে পেছন থেকে জড়িয়ে ধরলো, তারপর অলির চুলের মাঝে নাক ডুবালো। সেই চেনা ঘ্রাণ এত কাছ থেকে পাওয়ার সুযোগ কখনো হয়নি। এই ছোঁয়াটা কার সেটা চিনে নিতে অলির একটু কষ্ট হয়নি। মানুষগুলো পুরনো হলেও তাদের প্রতি অনুভূতিগুলো কখনো পুরনো হয় না। এটাই ভালোবাসা, বিশুদ্ধ ভালোবাসা। আদিদা, হুম। তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চাও? না তো, মিথ্যে মিথ্যে করতে চাই। ও, কী সব বলছিস বলতো? বিয়ে আবার মিথ্যে মিথ্যে হয় নাকি? হুম, হয়তো। তাই নাকি? আদিদা, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ, বল না। আমি তো সারা জীবন তোর কথা শুনতে চাই। কথা বলার এই ফাঁকে কারো একটা পায়ের শব্দে আদিত্য অলিকে ছেড়ে দেয়, তারপর চুপি চুপি পালিয়ে যায়। আজকাল দিদুন বড্ড বেশি নজরে নজরে রাখছে। কথা আছে, আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই। কখন কি ঘটে বলা তো যায় না। হাজার হোক, বিয়েটা তো এখনো হয়নি। এমনিতে আদিত্যকে নিয়ে অলির অপমানের শেষ নেই। আদিত্য আজকে আবার ইউকে ফিরে যাচ্ছে। দিদুনের কড়া নির্দেশ, বাড়ির একমাত্র নাতি এভাবে দূরে কাটাতে পারবে না। হয় বিদেশের পাট চুকিয়ে দেশে ফিরে অলিকে বিয়ে করতে হবে, না হয় অলির কথা মুখেও আনা যাবে না। মোট কথা, উনি অলিকে কিছুতেই দূরে যেতে দেবে না। অলি হলেন ওনার অন্ধের যষ্টি। বাড়ির কাজ শেষ করতে করতেই বিকেল পড়ে গেল। দিদুনের কাছে থেকে বাড়ি যাওয়ার অনুমতিটা অলি চেয়ে নিয়েছে। মায়ের জন্য মন খারাপ করছে দিদুন, একবার মাকে দেখে আসি। বেশ তো, যা, কাউকে একটা সাথে নিয়ে যা। না না, লাগবে না, আমি একাই যেতে পারবো। তাড়াতাড়ি ফিরে আসিস, দুদিন পর তুই এ বাড়ির বউ হবি, কথাটা মাথায় রাখিস। হুম। আদিত্য অলির সাথে যেতে চাইলে অলি নানা অজুহাতে বারণ করে দেয়। আদিত্য বুঝতে পারে সাথে নিতে চাইছে না, হয়তো কোনো কারণ আছে। অলির মনে কেমন একটা কু ডাকছে। এতগুলো মানুষকে এভাবে মিথ্যা বলা ঠিক হয়নি। অলি যথারীতি সবাইকে মানিয়ে নিজের বাড়ি চলে আসে। বাড়ির উঠানে দাঁড়াতে দেখে বাড়ির দরজা হাট করে খোলা। ভেতরে কারোর কোনো সাড়া শব্দ নেই। অলি ঘরের ভেতরে ঢুকতেই কেউ একজন দরজা লাগিয়ে দেয়। পিছন ফিরে তাকাতে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। ধ্রুবদা, তুমি দরজা বন্ধ করলে কেন? মা কোথায়? কেন, আমাকে বিশ্বাস হয় না বুঝি? এক গ্রাম লোকের সামনে অলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের ধ্রুবকে ধরে রাখা হয়েছে। এই ছেলে মেয়ে দুটোর কি ব্যবস্থা করা যাবে? কি আবার করবেন? ছি ছি। হ্যাঁ রে অলি, তোর লজ্জা করলো না? দুদিন পর নাকি তুই চৌধুরীর বাড়ির গিন্নি হবি। সেই তুই কি না এভাবে ভর সন্ধ্যাবেলা একটা ছেলেকে ঘরে ডেকে এনে মুখ পুড়লি। অলি থম মেরে আসে। আসে কি থেকে কি হয়ে গেল? কারো কোনো কথা মাথায় ঢুকছে না। আদিত্যর লাল হয়ে যাওয়া চোখ দুটো বারবার অলির বুকে কাঁপন তুলে দিচ্ছে। অলি ঘরে ঢোকার পরই ধ্রুব দরজা বন্ধ করে দেয়। ধ্রুবদা, তুমি দরজা বন্ধ করলে কেন? কেন, আমাকে বিশ্বাস হয় না বুঝি? ধ্রুব একটু একটু করে এগিয়ে আসছে। অলি একটু একটু করে পেঁচাচ্ছে। তুমি কেন আমাকে ডেকেছো? ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না, কারণ আমি জানি তোমার কোনো দোষ নেই। এই সম্পর্কে তোমার কোনো অসম্মতি কোনো দিনও ছিল না, এটা আমার থেকে ভালো আর কেউই জানে না। ধ্রুবদা, তুমি চাইলে আমি এই বিয়ে ভেঙে দিব। কেন, আমার চাও না চাওয়ার সাথে কোনো স্বাদ নেই অলি। তুমি কোনো দিন আমাকে ভালোবাসোনি। আসলে তোমার কাছে আমি বরাবরই ভালো বন্ধু ছিলাম, যে সম্পর্কের কোনো অস্তিত্বই নেই। সেই সম্পর্কের নাম নিয়ে তোমাকে আমি অপরাধী বানাতে চাই না। আমি সত্যি অপরাধী। আমি শুধু আদিদার বদলে তোমাকে ব্যবহার করেছি। ধ্রুবদা, আমাকে ক্ষমা করো। তোমার এই ধারণা ভুল অলি। আমার জন্য তোমার মনে একটা জায়গা আছে, সেটা শুধু বন্ধুত্বের। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমার যে কোনো মূল্যে তোমাকে চাই। আমাকে ক্ষমা করো। কথাটা বলেই ধ্রুব একটানে অলিকে কাছে নিয়ে আসে। এরপরে অলির আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন বেশ কিছু লোক তাকে আর ধ্রুবকে ঘিরে ধরে আছে। তাদের ভাষ্যমতে তারা দুজনে নোংরামি করার সময় তারা নাকি হাতে নাতে ধরে ফেলেছে। প্রমাণস্বরূপ বেশ কিছু জঘন্য মানের ছবিও তুলে রেখেছে। আদিত্য চোখ মুখ লাল করে বসে আছে। আদিত্যর ফ্লাইটের সময় হয়ে যায়। অলির ফেরার কোনো নামই নেই। বেচারা রেগে গিয়ে শেষমেশ বেরিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে আদিত্যর কানে আসে অলিকে আর ধ্রুবকে নাকি এক ঘরে একসাথে পাওয়া গেছে। গ্রামের লোকজন
তাদের ধরে রেখেছে। আরও কত রকমের নোংরা কথা। কথাগুলো যেন আদিত্যর বিশ্বাস হচ্ছে না। তাহলে এই কারণে কি অলি তাকে সাথে নিতে চায়নি? হতে পারে। ওই বিচার সভায় আদিত্য চুপটি করে বসে আছে, কি বলবে? যা ঘটেছে তা তো সবাই জানে, নিজের চোখে প্রমাণও তো দেখেছে। এরপর কী বা বলার থাকতে পারে? অলিকে নিয়ে এত নোংরা কথা সে কিছুতেই মানতে পারছে না। খুব কষ্ট হচ্ছে। এরকম ভরা সভায় তার পুতুল বউকে নিয়ে এ ধরনের জঘন্য মন্তব্য তাকে শুনতে, এটা যেন কল্পনারও বাইরে। রাগে শরীরে জ্বালা করছে। আদিত্য রেগে গিয়ে সবার সামনে থেকে অলির চুল ধরে টানতে টানতে বাড়ি নিয়ে আসে। আদিত্য চৌধুরীকে আটকানোর ক্ষমতা কারণেই। ধ্রুব আটকাতে চাইলেও সাহস হয়ে ওঠে না। আদিত্য এখন একটা ভয়ঙ্কর মানুষের পরিণত হয়েছে। বাড়ি ভর্তি মানুষ, সবাই থমরে বসে আছে। রাহেলার তো সেই এক কথা। আগেই বলেছিলাম এইসব গ্রামের মেয়েদের পেটে পেটে শয়তানি, তখন কেউ ঘাড়ায়নি। গাছেরও খাবে, তলারও কুড়াবে। তখনই দেখতে পায় আদিত্য অলিকে এভাবে টানতে টানতে নিয়ে আসছে, আর অলি ব্যথা চিৎকার করছে। আদিত্য অলিকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সবাই ডাকাডাকি করলেও আদিত্য একবার ফিরেও তাকায় না। আমার সঙ্গে এমন কেন করলি? কি কমতি ছিল আমার মাঝে যে তুই এত বড় বেইমানি করলি? বিশ্বাস করো আদিতা, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কথাটা শোনো। তোর মতো চরিত্রহীন মেয়ের কোনো কথা শোনার ইচ্ছে নেই আমার। অলি কাঁদতে কাঁদতে আদিত্যর পা জড়িয়ে ধরে। আদিত্য অলিকে সজোরে লাথি মেরে দেয়। অলি মেঝেতে ছিটকে পড়ে। তারপর কোমর থেকে বেল্টটা খুলে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। এত আঘাতেও মেয়েটা বরফের মতো জমে আছে। মুখ দিয়ে একটা টু শব্দও বের করছে না। কেনই বা করবে? শরীরের চেয়ে বড় আঘাত তো সে মনে পেয়েছে। সে আঘাতের চেয়ে বড় আঘাত আর কিছু হতেই পারে না। একটা সময় অলি একেবারে চুপ মেরে যায়, কারণ সে তো জ্ঞান হারিয়ে ফেলেছে। আদিত্য এভাবেই অলিকে ফেলে চলে যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মতোই অলির চোখের পানি ঝরছে। আদিত্যর করা অবহেলা না অলি তখন নিতে পারতো, আর না এখন নিতে পারছে। সে তো কোনো অন্যায় করেনি। আদিত্য চলে যাওয়ার পর ধ্রুব তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিছিল। সে শুধু তা গ্রহণ করেছে। কতটুকুই বয়স ছিল তখন, ঠিক ভুল বোঝার সাধ্য ছিল না। ধ্রুবদার মনে যদি এই থাকবে তাহলে সরাসরি বলে দিত, এভাবে সবার সামনে কলঙ্কিনী বানানোর কি প্রয়োজন ছিল। গ্রামের বড়রা মিলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অলি আর ধ্রুবর বিয়ে দিয়ে দেবে। ঠিক বিয়ের কিছু মুহূর্ত আগে ধ্রুবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকের কথা শুনতে শুনতে অলির যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ভেবেছিল নিজেকে আজ শেষ করে দেবে, কিন্তু তখনই কোথা থেকে আদিত্য চলে আসে। তারপর চৌধুরী গিন্নির আদেশে অলিকে বিয়ে করে। এত লোকের ভিড়ে একমাত্র আদিত্যর দাদিই বিশ্বাস করে যে অলি এরকম কিছু করতেই পারে না। অলির চোখে আদিত্যর জন্য যে ভালোবাসা সে দেখেছে তা মিথ্যে হতে পারে না। তিনি আদিত্যর সাথে অলির বিয়েটা দেন, তারপরেরটা সবার জানা। এবার বর্তমানে আসা যাক। অতীতের কথা মনে পড়তেই আদিত্যর চোখে পানি চলে আসে। সেই কষ্টগুলো আজও রাতে ঘুমাতে দেয় না। প্রত্যেকটা মুহূর্তে বড্ড পোড়ায়, বিশেষ করে বৃষ্টির রাতগুলো। কি অপরাধ ছিল যে অলি এভাবে ঠকালো? বিছানায় চোখ পড়তে দেখে মেয়েটা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। পেটের উপর থেকে কাপড়টা সরে গিয়ে পেটে কালশিটে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সেদিনের মারের দাগ এখনো রয়ে গেছে। আদিত্যের বুকের ভেতরটা মুচড়ে উঠল। মেয়েটা না জানি কতটা ব্যথা পেয়েছে, আল্লাহ একমাত্র জানে। যদি অলি এরকম না করতো তাহলে তারা আজ আর 5টা সুখী দম্পতির মতো সংসার করত। এরকম একটা রাতে হয়তো অলিকে আপন করে কাছে পেত। হয়তো আলী আদিত্য বুকে লজ্জায় মুখ লুকিয়ে পড়ে থাকতো, না হয় বুকের বা পাশে মাথা রেখে চুপচাপ ঘুমিয়ে থাকতো। আদিত্য ভালোবাসার আবেশে জড়িয়ে রাখতো, তারপর মাথায় আস্তে করে বিলি কেটে দিত। এরকমই একটা জীবন তো কাম্য। সবাই তো ভালো থাকতে চায়, কিন্তু কিছুই পাওয়া হলো না। চাওয়ার তুলনায় পাওয়ার খাতায় ফলাফল শূন্য। আদিত্যর হাতটা অলির পেটে চলে গেছে। ক্ষতগুলো বেশ গভীর ছিল, তাই এখনো এতটা কালো হয়ে আছে। আদিত্যর চোখে পানি চলে এসেছে। অলির পেটে একটা চুমু এঁকে দেয়। লোকে বলে ব্যথাগুলোকে নাকি আদর দিয়ে পুষিয়ে দেওয়া যায়। আদিত্যর ছোঁয়া পেতেই অলির সাথে সাথে কেঁপে ওঠে।
অলির শরীরটা চুম্বকের মতো টানছে আদিত্যকে। কেমন একটা মাদকতা কাজ করছে অলির মধ্যে। আদিত্য অলির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আকাশে মেঘের ঘন ঘটা, দুটি হৃদয়েও মেঘ জমে আছে। বৃষ্টি থেমে গেলে আকাশের মেঘ হয়তো সরে যাবে, কিন্তু এই দুটি হৃদয়ের মান অভিমানের মেঘ কেটে গিয়ে নতুন সূর্য উকি দেবে কি কখনো? উত্তরটা জানা নেই। কিছু কিছু প্রশ্নের উত্তর সময়ের উপর ছেড়ে দিতে হয়। সময় বলে দেয় কখন কোন দিকে মোড় নিতে হবে। প্রায় ভোরের দিকে আদিত্য চোখ খুলে তাকাতে দেখে অলি একদম মুখের উপর ঝুঁকে উবু হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অলিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এরকম ভড়কে যাওয়ার মতো অবস্থা। এইভাবে দেখছিসটা কি? আদিতা, তোমার জামা কোথায়? আমার জামা মানে? মানে তোমার জামা আমার গায়ে কেন? সেটা তো তুই ভালো বলতে পারবি। জামাটা তো এখন তোর গায়ে, তাই না? আমি কি করে বলবো? এই ঘরটা তো তোমার। আমি এখানে কি করে এলাম? হেঁটে হেঁটে। না, আমি হেঁটে হেঁটে আসিনি। তাই? আদিদা, তুমি কি কাল কিছু করেছো? কি করব? না মানে ওই যে ওইসব কী সব? যা বউ বরের মধ্যে হয়। করলে দোষ কি? আমরা তো বউ বরই, তাই না? তুমি কি সেই সম্পর্ক মানো? আমি না মানলে কি সম্পর্কটা মিথ্যে হয়ে যাবে? কথাটা শুনে অলির মুখটা বাংলা 5-এর মতো হয়ে গেল। তার মানে তুমি? ভয় নেই, কালকে বৃষ্টিতে জামাগুলো ভিজে বসেছিলি, তাই শুধু পাল্টে দিয়েছি, ব্যাস এইটুকুই। ও, কিন্তু তুমি কিচ্ছু দেখোনি তো? না, এমনি তো আমার রুচি এতটাও নিচে নামেনি যে একটা অচেতন মেয়েকে। থাকছে সব কথা। আদিদা? হ্যাঁ। না, কিছু না। আমি বাইরে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে নে, ওকে? কথাটা বলে আদিত্য আর এক মুহূর্ত দাঁড়ায় না। অলি তাড়াতাড়ি উঠে গোসল সেরে নেয়। জ্বর ছেড়ে গিয়ে শরীরটা যেন ঘামে চিটচিটে হয়ে গেছে। এ বাড়িতে আসার পর থেকে কেমন একটা বন্দি জীবন হয়ে গেছে। এরকম একটা ঝলমলে ভোর, 1 কাপ চা হাতে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করলে মন্দ হয় না, এতে মনটাও শান্ত হবে। অলি যথারীতি রান্নাঘরে গিয়ে 1 কাপ চা করে ছাদে চলে আসে। মাথায় এখনো ভেজা তোয়ালেটা পেঁচানোই আছে। অলি ছাদে রাখা ছোট্ট টেবিলটাতে চায়ের কাপটা রেখে মাথা থেকে তোয়ালেটা খুলে চুলগুলো পিঠে এলিয়ে দেয়। ভেজা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওই ছাদে একপাশে যে আরো একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কর্মকাণ্ডগুলো লক্ষ্য করছে, সেদিকে বেচারির কোনো খেয়ালই নেই। হুট করে পেছন ফিরতে শাড়ির সাথে পা পেঁচিয়ে একেবারে উবু হয়ে পড়তে নিলে কেউ একজন অলির কোমর জড়িয়ে ধরে। আদিদা, তুমি? ভূত দেখার মতন চমকে গেলে মনে হচ্ছে। না, আসলে তুমি তো ছাদে আসো না, তাও আবার এত সকালে, তাই একটু অবাক হলাম। ও, যেটা পারিস না সেটা বারবার কেন করিস? কোনটা? শাড়ি পরা। এক্ষুনি না ধরলে তো একেবারে মুখ থুবড়ে পড়তি। ও, আসলে আজকে খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল, তাই পরলাম। কেন, আমাকে ভালো লাগছে না? অলি আজকে সাদার মধ্যে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে, তার উপর আবার কোমর জড়িয়ে যাওয়া ভেজা চুল বাসাতে দুলছে। এটা তো সেই শাড়িটাই যেটা দিদুন তোকে দিয়েছিল, তাই না? শাড়িটা বেশ মানিয়েছে অলিকে। চোখ মুখ জুড়ে এক স্নিগ্ধতা বিরাজ করছে। আদিত্য অলির দিকে এক পলক তাকিয়ে শুধু একটা মলিন হাসি দেয়, তারপর মুখ ঘুরিয়ে নেয়। দূর থেকে একটা গাড়ি বেশ দ্রুতগতিতে বাড়ির দরজার দিকে ঢুকছে, পিছনে আরো একটা গাড়ি। এই বুঝে ওরা সবাই বাড়ি ফিরে এলো। অলি হন্তদন্ত হয়ে নিচে নেমে আসে। আসার আগে চুলগুলো গুটিয়ে মাথায় কাপড়টা টেনে দেয়। বলা তো যায় না কে কি ভেবে বসবে। বাড়ির ভেতরে ঢুকতেই অর্পার ডাকাডাকি শুরু। অলি, এই অলি। হ্যাঁ, বলো। কোথায় ছিলি? এতবার ডাকতে হয় কেন? নিশ্চয়ই পরে পরে ঘুমোচ্ছিলি। না না বড় আপু, আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি। পাশ থেকে আদিত্যর মা বলে ওঠে, আমাকে উদ্ধার করেছো মা, এখন যাও সবার জন্য চা করে আনো। সকাল সকাল বেরিয়ে পড়াই কেউ সকালের নাস্তা করেনি, তাদের খাবার ব্যবস্থা করো। জি। অলি রান্নাঘরে কাজ করতে করতে হিমশিম খাচ্ছে। এতগুলো লোকের খাবার ব্যবস্থা একা একা করা যায় নাকি? তার উপর এক একজনের এক এক বায়না। বাড়ির কাজের লোকগুলো ছুটিতে গেছে, থাকার মধ্যে ওই একজন মানুদা, তারও নড়তে চড়তে একযুগ। অলি তাড়াতাড়ি চায়ের জন্য দুধটা চুলার উপর বসিয়ে দেয়।
এখন অর্পা, অহনা আর অর্ণার জন্য স্যান্ডউইচ বানাতে হবে, সেটা সম্পর্কে অলির একেবারে ধারণা নেই। খাবারটা খেলেও কেমন করে বানাতে হয় তা অলির জানা নেই, একেবারে জানা নেই। অলি চুলার আঁচ কমিয়ে দিয়ে পাশ ফিরে তাকাতে দেখে আদিত্য ব্রেড আর বাটার হাতে দাঁড়িয়ে আছে। আদিতা, তুমি এদিকায়। তুমি এখানে কি করছো? এগুলো দিয়ে কি হবে? এত কথা বলিস কেন বলতো? আর বলবো না কিন্তু। এদিকায়, তোকে স্যান্ডউইচ বানানো শিখে দিই। তুমি পারো? না পারলে আমি কি তোকে এমনি এমনি শেখাতে আসলাম? ও, ইউকেতে যে যা রান্না নিজেরাই করতো, কোনো মেয়ের প্রয়োজন হতো না। তুমি রান্না করতে? হুম। কিন্তু আমি তো জানি রান্না অহনাপু করতো। কে? হ্যাঁ, মানে তুমি আর অহনাপু তো ওইখানে একসাথেই থাকতে, স্বাভাবিকভাবেই মেয়েরাই রান্না করে। এক বাড়িতে থাকার একসঙ্গে থাকা এক নয়, ওকে? আমরা এক অ্যাপার্টমেন্টে থাকতাম, কিন্তু ও থাকতো 10th ফ্লোরে আর আমি থাকতাম 16 ফ্লোরে। ও, কথায় কথায় আদিত্য অলিকে শিখিয়ে দিয়ে ব্রেডগুলো অলির হাতে ধরিয়ে দিয়ে চা বানাতে চলে যায়। চা বানিয়ে সবার কাপে কাপে ঢেলে সাজিয়ে অলির হাতে ধরিয়ে দেয়। অলির সাথে হাতে হাতে খাবারগুলো সাজিয়ে দিয়ে নিজের ঘরে চলে যায়। আদিত্যর মতিগতি বোঝা বড় দায়। এই রোদ তো এই মেঘ, আবার পরক্ষণেই প্রবল গর্জন, তারপর আবার বর্ষণ, সবশেষে ঝলমলে রোদ্দুর। সবাইকে টেবিলে খাবার দেওয়া হয়, শুধু বাকি আছে আদিত্য। অলি আদিত্যর জন্য খাবার সাজিয়ে আদিত্যর ঘরের দিকে হাঁটা শুরু করে। অলিকে আদিত্যর কাছে যেতে দেখে অর্ণা বলে ওঠে, দাঁড়াও, কই যাও? আদিতাকে খাবার দিতে। ও, তোমাকে যেতে হবে না, আপু গিয়ে দিয়ে আসবে। আদিতা কাল রাতও কিছু খায়নি, আমি খাবারটা দিয়ে চলে আসবো। নো নিড, জিজুকে খবরটা আপি দিবে, তুমি তোমার কাজ করো। অলি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজ অধিকার থাকলেও তো খাটানোর উপায় নেই। ও আচ্ছা। এই মেয়ে শোনো, তুমি বরং উপরে গিয়ে আপুর ব্যাগ গুছিয়ে দাও, আপু তো বাড়ি চলে যাবে। জি, দিচ্ছি। পেছন থেকে আদিত্যর মা বলে ওঠে, তোমার আপুকে বাড়ি পাঠাচ্ছি একেবারে, এই বাড়িতে নিয়ে আসবো বলে। এত গোছগাছ করা প্রয়োজন নেই, 2 দিন পর তো চলেই আসবে। অহনা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অলি আর শুনতে পারছে না, যা ভেবে তাই সত্যি হয়ে গেল। অহনাই সেই মেয়ে যার জন্য আদিদা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। কি হলো অলি, দাঁড়িয়ে আছিস কেন? যা, ওর ব্যাগ গুছিয়ে দে। যাচ্ছি। আর শোন, বেশি কিছু দিতে হবে না, শুধু যা যা প্রয়োজনীয় জিনিস আছে গুছিয়ে দিবি। জি। অলি একরকম ওখান থেকে পালিয়েই চলে এলো। চোখ দুটো যে ভিজে আছে, এই চোখের পানি কাউকে দেখাতে চায় না সে। কি লাভ দেখিয়ে? আয় অলি, যা তো ভাইয়াকে ডেকে নিয়ে আয়, সেই কখন থেকে অহনা বসে আছে। অর্পার ডাকে অলির হুঁশ ফেরে। এতক্ষণ এক মনে অহনার ব্যাগ গুছিয়েই যাচ্ছিল। জি, যাচ্ছি। আদিত্যর ঘরের দরজাটা খোলাই ছিল। আদিত্য বিছানায় বসে মোবাইল নিয়ে কি জানি করছিল। অলি দরজার কাছে গিয়ে নক করে। আসবো? আদিত্য অলির দিকে এক পলক তাকিয়ে নিজের কাজে মন দেয়। হঠাৎ এত ফর্মালিটিস? আসবো নাকি সেটা জানতে চেয়েছি। না আসতে বললে এখান থেকেই বলে চলে যাচ্ছি। কাল রাতে কার পারমিশন নিয়ে ঘরে এসেছিলি? কাল তুমি এনেছিলে, আমি নিজ থেকে আসিনি। না হলে আমার বইয়েই গেছে তোমার ঘরে আসতে। পাগল নাকি আপনি? আমার মালিক, আর আমি সামান্য কাজের মেয়ে। আমার বেশি সাহস থাকাটাই অস্বাভাবিক। তোতা পাখির মুখে কথা ফুটেছে। বাদ দাও, নিচে তোমার হবু বউ অপেক্ষা করছে তোমার জন্য। তুমি তাড়াতাড়ি এসো। মানে? জানি না, নিচে গিয়ে জেনে নাও। অলি কথাটা বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। আদিত্য বোকার মতো বসে আছে। কি বলে গেল? আদিত্য নিচে নামতেই অর্ণার এত শত বায়না, আজ এটা কিনে দিতে হবে, ওখানে নিয়ে যেতে হবে, সিনেমা দেখাতে হবে, বায়নার যেন সমাপ্তিই নেই। আদিত্যর কাছে মেয়েটাকে বড্ড গায়ে পড়া মনে হয়। যদিও অহনা এরকম নয়, তারপরও বোনটা যে কেন এত হ্যাংলা তার কোনো মানেই খুঁজে পায় না আদিত্য। সে তো বেশ বিরক্ত। জিজু, আজকে শুধু আমাদের বাড়িতে চলো, তোমাকে আর আসতে দেব না। অর্ণার মুখে জিজু কথাটা শুনে আদিত্য যেন আকাশ থেকে পড়ল। কি বলছে কি মেয়েটা? কে জিজু? কিসের জিজু? প্রশ্নটা মনে এলেও মুখে এলো না। বাড়ি ভর্তি লোক, তার উপর এমন পাগল মেয়ের সাথে কথা না বাড়ানোই ভালো। আদিত্য অলির মুখের দিকে তাকাতে দেখে বেচারির মুখ শুকিয়ে একেবারে ছোট হয়ে গেছে। অহনা ব্যাগপত্র নিয়ে রেডি। এরকম সময় অহনার বাবা
খবর পাঠায় বিশেষ প্রয়োজনে তাদের বিদেশ চলে যেতে হচ্ছে, ফিরে এসে বাকি কাজটা সম্পূর্ণ করবেন। খবরটা শুনে অলির মাথা আরো গরম হয়ে গেল। এই মেয়েগুলোকে আরো কিছুদিন সহ্য করতে হবে। কে জানে, হয়তো এই মেয়েটাই এখানে স্থায়ী আর অস্থায়ী। গোধূলি লগ্নে আদিত্য গিটার হাতে বারান্দায় বসে টুংটাং সুর তুলছে। এই ভর সন্ধেবেলায় এভাবে গিটার নিয়ে টুংটাং করছো কেন আদিত্যদা? একটা গান গাও না। আদিত্য পিছন ফিরে তাকাতে দেখলো অলি দাঁড়িয়ে আছে কফি হাতে। না। তাহলে গিটার নিয়ে বসে আছো কেন? চেষ্টা করছিলাম গান করার। চেষ্টা? আজকাল সুর আসে না। আসবে, গাও না প্লিজ। কতদিন তোমার গান শুনি না। আসবে। আমি আছি না, এবার শুরু করো। গানের এক পর্যায়ে আদিত্য অলির খুব কাছাকাছি চলে আসে, একেবারে কাছে। এক হাতে কোমর জড়িয়ে একেবারে নিজের সাথে মিশিয়ে নেয়। অলির খোলা চুলগুলো বাতাসে উড়ছে, গালটা লজ্জায় লাল টুকটুকে হয়ে গেছে। অলির কাঁপা কাঁপা ঠোঁটটা আদিত্যকে বেশ টানছে। এবার আদিত্য অলির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। পিছন থেকে অর্ণা সব লক্ষ্য করছিল। এসব মেনে নেওয়া যায় না। রাগে গজগজ করতে করতে আদিত্যকে ডাক দেয় অর্ণা। অর্ণার ডাকে হুঁশ ফিরে দুজনের। অলি রীতিমতো অপ্রস্তুত হয়ে গেছে, কি জানি কি বলবে। জিজু, তোমার সাথে 2 দিন পর আমার আপুর বিয়ে, আর তুমি কিনা একটা কাজের মেয়ের সাথে এসব? ছি ছি। অর্ণা, মুখ সামলে কথা বলো। কি মুখ সামলাবো? তোমাকে তো আমি ভালো মনে করেছিলাম। তুমিও তো দেখছি এই যুগের ছেলেদের মতনই। আরে মেয়ে, লজ্জা করে না? একেই তো এই বাড়িতে কাজ করতে এসেছো, তার উপরে আবার মালিক কি পটানোর ধান্দা। লজ্জা করে না? বাজনা মেয়ে কোথাকার। বাকি কথা আর বলতে পারেনি আদিত্য। অলরেডি অর্ণার গালে একটা চড় বসিয়ে দিয়েছে। তোমাকে সাবধান করছি, আর যাকে নিয়ে যা খুশি বলো, কিন্তু ওকে নিয়ে আর একটা কথা হবে না। কিন্তু সব সীমা তুমি পার করে ফেলেছো। বেচারি অর্ণা গালে হাত দিয়ে কেঁদেই যাচ্ছে। ভাইয়া, তুমি আমাকে মারলে? আমার আপুর জীবনটা এভাবে নষ্ট করলে কেন? সে তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছে। অর্ণা, তুমি ছোট মানুষ, যা জানো না তা নিয়ে কথা বলবে না। অর্ণা কথা না বাড়িয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে যায়। তার ধারণা সত্যি হয়েছে, এই ছোটলোক মেয়েটা জিজুকে রূপের জালে ফাঁসিয়েছে। শুধু কি রূপ দিয়ে, নাকি অন্য কিছু? না না, এটা সম্ভব না। এর একটা ব্যবস্থা করতে হবে, না হলে আপুর ক্ষতি হবে। এদিকে অলিও কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। সত্যি তো, সে উড়ে এসে জুড়ে বসে একটা পাখি মাত্র, যার কোনো মূল্য নেই এ বাড়িতে। কথাগুলো ভাবতেই অলির বুক ফেটে কান্না আসে। বিছানায় উবু হয়ে অলি কান্না জুড়ে দেয়। এমন সময় অলির ফোনটা বেজে ওঠে। প্রথমবার না ধরলে পরের বার আবার বেজে ওঠে। এবার অলি বেশ বিরক্ত হয়ে ফোনটা কানে ধরতেই অপর প্রান্ত থেকে কারো কণ্ঠ ভেসে আসে। হ্যালো। কেমন আছো অলি? কে কে কে? কণ্ঠটা শুনেই অলি কেঁপে ওঠে। কেন, চিনতে কষ্ট হচ্ছে? না, ধ্রুবদা, তাই তো। চিনলে তাহলে? আমার সাথে এরকম কেন করলে ধ্রুবদা? কই কি করেছি? কিছুই করিনি। তাই নাকি? আমি জীবিত থাকা অবস্থায় আমার ভালোবাসাকে অপবিত্র করতে পারবো না। তাহলে সবকিছু নাটক ছিল? এসব নাটকের মানে? জানি না, তবে এতটুকু জানি আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। ভালো থেকো। টুট টুট টুট। হ্যালো ধ্রুবদা, হ্যালো। পিছন ফিরে তাকাতে দেখে আদিত্য দাঁড়িয়ে আছে। রাগে চোখ দুইটা লাল হয়ে আছে। ধ্রুবর সাথে কথা হচ্ছিল বুঝি? ইয়ে মানে? কি মানে মানে করছিস? বিয়ের আগে তো দিব্যি সব চালিয়েছিস, এখনও দেখছি সমান তালে চালাচ্ছিস। লজ্জা করে না তোর? কি বলছো কি এগুলো? যা সত্যি তাই বলছি। এতই যদি প্রেম ছিল তাহলে রাত কাটিয়ে ছেড়ে চলে গেল কেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে? যার বউয়ের চরিত্র এমন, তার মাথা খারাপ না হয়ে পারে? কি তখন থেকে বউ বউ করছো? বিয়ে করেছো, কেউকে জানিয়েছো? আগেও এ বাড়িতে এমন আশ্রিতা ছিলাম, এখনও তাই আছি। বিয়ে করেছো, অথচ শর্ত দিয়েছো কাজের লোক হওয়ার, তার আবার বউ। না, তোমার উপর আমার কোনো অধিকার আছে না, আমার উপর তোমার। কথাগুলো বলেই অলি বেশ ডুকরে কেঁদে উঠল। আজকের চোখের পানি বাদ মানছে না। এত অপমান সহ্য করার মতো না একটা মানুষ আর কতই বা সইতে পারে। আদিত্য অলিকে একটানে কাছে নিয়ে আসে। মেয়েটার চোখের পানি যেন মুক্তার চেয়েও দামি। আদিত্য
হাত পেতে আছি, এক ফোঁটা পানিও যেন নিচে না পড়ে, যেন কত মূল্যবান এই 2 ফোঁটা পানি। আদিত্য অলিকে কোলে তুলে নেয়, তারপর বিছানায় শুয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আজ আদিত্য অধিকার চায়, স্বামী হওয়ার অধিকার। অলিও বারণ করছে না, সেও চায় আদিত্যর সব জানা প্রয়োজন। বলতে গেলে একরকম সতীত্বের প্রমাণ দিতে হবে তাকে। মুখে বলার থেকে প্রমাণ দেওয়া অনেক বেশি শ্রেয়। সব অধিকার দিয়ে সময়ের সাথে সাথে অলি নামের কাঁটাটা পথের মাঝখান থেকে সরে যাবে। প্রায় ভোর 4টা নাগাদ আদিত্য মুখ গোমড়া করে বিছানায় বসে আছে। অলি পাশে নেই। অলি যে কখন পাশ থেকে উঠে গেছে বেচারা বুঝতেও পারেনি। এতদিনের সব ধারণা এলোমেলো হয়ে গেছে। অলি বেঈমান নয়, সে অন্য কারো কাছে নিজের সতীত্ব বিসর্জন দেয়নি। অলিকে এইসব নিয়ে না জানি কত অপমানই করেছে সে। কথাগুলো ভাবতে দরজা খোলার শব্দ হলো। আদিত্য পাশ ফিরে তাকাতে দেখে অলি গোসল করে এসেছে। মাথার চুলগুলো ভেজা, টপ টপ করে পানি পড়ছে, চোখে মুখে অন্যরকম একটা আভাস ছিটকে পড়ছে। আদিত্যকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অলি প্রথম কথা বলতে শুরু করে। আদিদা, নিচের ঘরে যাও, একটু পর আজান দিবে। অলি আমাকে বললাম তো নিচের ঘরে যাও। তোমাকে কেউ এই ঘরে এভাবে দেখলে কথা তো আমাকেই শুনতে হবে। কিসের কথা? তুই আমার বিয়ে করা বউ। ঘরে যাও। অলি আমার কথা। তুমি ঘরে যাবে নাকি আমি চলে যাব? আদিত্যকে পেছন থেকে ডেকে কথাগুলো বলে মুখ ফিরিয়ে নেয় অলি। আদিদা, অহনাপু খুব ভালো, বিয়েটা করে নাও। অলি ভালো থেকো। অলি মুখের উপর ধাম করে দরজা বন্ধ করে দেয়। আদিত্য মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কি ভেবেছিল আর কি হলো? মেয়েটাকে কলঙ্কনি বলে না জানি কত কথাই শুনিয়েছে, কত শত বাজে কথা। সবই মিথ্যে। মনে মনে একরকম অনুতাপ কাজ করছে। সব রকম বিবেচনা করে আদিত্য এটাই ঠিক করে কাল বাড়ির সবাইকে অলির সাথে বিয়ের কথা জানিয়ে দিবে। এভাবে সবাইকে অন্ধকারে রাখা যাবে না। সব ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটাতে হবে। অলির চোখ দিয়ে পানি পড়ছে। আদিত্যর সাথে এটাই হতো শেষ দেখা, আর কখনো দেখতে পাবে না। হয়তো সে অহনাকে বিয়েও করে নেবে। নিক না, তবুও সুখে থাক। অলি খাতা কলম নিয়ে চিঠি লিখতে বসে যায়। আদিদা, তোমাকে কি বলে শুরু করব জানি না। আমি আসলে তোমার কে প্রশ্নটার উত্তর আজও আমার জানা নেই। যেদিন প্রথম তুমি আমার দিকে হাত বাড়িয়েছিলে সেই দিন তুমি ছিলে আমার বন্ধু। আবার যখন যখন তুমি আমাকে সবার থেকে আগলে রাখতে তখন তুমি ছিলে আমার সবচেয়ে বড় ভরসার জায়গা। এই ধরো, যখন মনের সব কথা বলতাম তখন তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে নিয়ে সেই ছোটোবেলায় একটা নিখুঁত সমীকরণ তৈরি করেছিলাম। সব সমীকরণ এলোমেলো হয়ে গেল যখন তুমি আমাকে একা ফেলে চলে গেলে। সেই তোমাকে তখন পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বলে মনে হয়েছিল। দিনের পর দিন তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তুমি আসোনি। যখন এলে সব মান অভিমান ভুলে তোমাতেই হারিয়ে গেলাম। কিন্তু আমার কি আর সেই সুখের কপাল? সেই তোমার চোখে হসতি হয়ে গেলাম। তবে বিশ্বাস করো, আমার মধ্যে কোনো পাপ নেই। সেই দিন কি হয়েছিল সবটা বলতে চেয়েছিলাম, তুমি শুনতে চাওনি। আজ হয়তো প্রমাণ পেয়ে গেছো আমি অসতী নই। ধ্রুবদাকে নিয়ে কিচ্ছু বলার নেই, আজ আর কিছুই বলতে চাই না। তুমি ভালো থেকো। অহনাপু খুব ভালো মেয়ে, তোমার সাথে বেশ মানায়। বাড়ির সবাই এটাই চায়। যে সম্পর্কের কথা কেউ জানে না তা কাউকে জানানোর দরকার নেই। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। আমার বেঁচে থাকার জন্য তোমার এক রাতের ভালোবাসাই যথেষ্ট। ইতি, তোমার নোলক বউ। চিঠিটা বিছানার এক পাশে রেখে অলি ছাদে চলে যায়। বাকি সময়টা ছাদেই কাটাবে। এই একটা জায়গা যেখানে অলিরা নিজেদের অস্তিত্বকে অনুভব করে, খোলা আকাশের নিচে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। আর তো মাত্র কিছু সময়, তারপর আদিত্যের ঘুম ভেঙে দেখে 11টা বেজে 25 মিনিট। সেই তখন এসে বিছানায় গালিয়ে দিতেই ঘুমিয়ে গেছে, বুঝতেও পারেনি। তবে এত বেলা হয়ে গেল, অলি এখনো চা নিয়ে এলো না। তবে কি রেগে আছে? হয়তো। মেয়েটা যে বড্ড অভিমানী। ঘুম থেকে উঠেই ওয়াশরুমে গোসলে চলে যায়। শরীরের কিছু কিছু জায়গায় বেশ ধরছে। এগুলো তো লাভ সাইন, অলির নখের আঁচড়ের দাগ।
কাল রাতের কথা মনে পড়তেই আদিত্যর মুখে হাসি ফুটে ওঠে। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে বাড়ির পরিবেশ বেশ থমথমে। বড় মার চোখ মুখ ফুলে গেছে, বোধহয় বেশ কান্নাকাটি করেছে। আদিত্য কাছে আসতেই বড় মা আদিত্যকে ধরে কেঁদে দেয়। বাবা অলি। বিছানার উপর চুপটি করে বসে আছে আদিত্য, হাতে অলির লেখা চিঠিটা। কাল রাতেও তো অলি সাথেই ছিল এই ঘরে। সকাল হতে না হতেই ফাঁকি দিয়ে কোথায় উড়াল দিল কে জানে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দূরেই যদি যাবি তাহলে কাছে কেন এসেছিলি? কথাটা মুখ দিয়ে আপনার আপনি বেরিয়ে এলো। পাশ থেকে অর্পা বলে উঠল, যে গেছে সে গেছে ভাইয়া, দেখো ধ্রুবর সাথে পালিয়েছে কিনা। অর্পার কথা শুনে আদিত্যর চোখ মুখ লাল হয়ে গেছে। একেই তো মেয়েটাকে নিয়ে এরা যা নয় তাই রটিয়েছে, অপমানে অপমানে শেষ করে দিয়েছে, তার উপর আবার এই কথা। আদিত্য আর চুপ করে থাকতে পারল না, বলেই ফেলল, তোকে শেষবারের মতো, ইনফ্যাক্ট তোদের সবাইকে সাবধান করছি, অলিকে নিয়ে কোনো কথা হবে না। ভাইয়া তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস কি এসব? সব ঠিক আছে। তুই পাগল হয়ে গেছিস? যে মেয়ে পরপুরুষের সাথে রাত কাটিয়ে আসে তার প্রতি এত দরদ কিসের? বললাম না অলিকে সম্মান দিয়ে কথা বলতে। তুই আমাকে মারলি ওই বাজে মেয়েটার জন্য? কে হয় ও তোর? অলি আমার বিয়ে করাবো, 3 বার কবুল বলে শরীয়ত পেনে বিয়ে করেছি, তাই ওকে সম্মান দিবি। কথাগুলো বলেই আদিত্য হন হন করে বেরিয়ে গেল। এদিকে সবাই আদিত্য মুখে বিয়ের কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়ছে এরকম অবস্থা। অলিকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দারোয়ানের মতে অলিকে শেষবার উনি দেখেছেন। নামাজ পড়ে এসে দেখেন অলি গেটের সামনে দাঁড়িয়ে আছে। এত ভোরবেলা অলিকে এখানে দেখে উনি প্রায় অবাকই হলেন। কি ব্যাপার মামনি, এত ভোরে এখানে কি করছো? চাচা একটু দরজাটা খুলে দেবেন? কেন মা, তুমি কি কোথাও যাবে? কোথায়? একটু সামনেই, খুলে দিন না চাচা। অলির জোড়াজুড়িতে তিনি না খুলে পারলেন না। মেয়েটা এক কাপড়ে সেই যে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর আর ফেরেনি। আদিত্য গ্রামে যাবে, এই শহরে কোথাও অলির যাওয়ার সম্ভাবনা নেই। গেলে একমাত্র গ্রামেই যাবে, তাছাড়া গ্রামে আরও অনেক হিসাব বাকি আছে। আদিত্য বেরিয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। আদিত্য অলিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, বাড়িতে তালা দেওয়া। অলি চাচিমাকেও নিয়ে গেছে সাথে করে। মেয়েটা সব দিক থেকে যোগাযোগ বন্ধ করে দিতে চাইছে। অনেকে ভেবেও আদিত্য কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। এই পৃথিবীতে আমরা আর অলির মা ছাড়া আর কেউ নেই। চাচিও অসুস্থ, কোথায় যেতে পারে ওরা? প্রশ্নটা মনে আসা মাত্র একটা নামই মাথায় আসলো, সেটা হলো দিদুন। হয়তো আমাদের বাড়িতেই আছে অলি। আদিত্য এক ছুটে বাড়ি চলে আসে। অলি, এই অলি। আদিত্যর চাচামেচিতে মিসেস চৌধুরী ঘর থেকে বেরিয়ে আসে। এভাবে চেঁচাচ্ছ কেন? দিদুন, অলি কোথায়? সেটা তো তোমার জানার কথা। বিয়ে তুমি করেছিলে, দায়িত্ব তুমি নিয়েছিলে, এখন আবার প্রশ্নটাও তুমি করছো দাদু ভাই। কথাটা বলেই উনি একটা তাচ্ছিল্যের হাসি দেন। দিদুন, অলি আমার উপর অভিমান করে কোথায় একটা চলে গেছে, ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ও ভালোই হয়েছে, ঝামেলা নিজেই ঘাট থেকে নেমে গেছে। তুমি নাকি বিয়েটা শুধু আমার চাপে পড়ে করেছিলে? না মানে? আমার জানা মতে আমি তোমাকে কোনোদিনও কোনো কিছুতেই জোর করিনি। বিদেশ যাওয়ার সিদ্ধান্ত যেমন তোমার ছিল, তেমন অলিকে বিয়ে করার সিদ্ধান্তই তোমার ছিল। দিদুন আসলে তুমি এখন বরং বাড়ি যাও, আমার একটা বিশেষ কাজ আছে। তাড়িয়ে দিচ্ছ? যার কাছে আমার নিশ্চিত থাকার জায়গা হয়নি, তাকে নিজের কাছে রাখা আমার পক্ষেও সম্ভব না। দিদুন আমি চলে যাচ্ছি, তবে শুনে রেখো আমি অলিকে খুঁজে বের করবই। দিদুন ছলছল চোখে তাকিয়ে আছে। থাকতে রাতের মর্ম বুঝলে না দাদু ভাই? আদিত্য মাথা নিচু করে বেরিয়ে যায়। দরকার পড়লে গোটা শহর খুঁজবে, তবুও তার অলিকে চাই চাই। আদিত্য এত ভেবেও কুলকিনারা পাচ্ছে না। কোথায় যেতে পারে ওরা? কোথায় খুঁজবে? ওদের কিছু মাথায় আসছে না। আচ্ছা, অলি চলে গেছে শুনেও দিদুন এত ঠান্ডা মাথায় আছে কি করে? তাহলে কি দিদুন সব জানে? আদিত্য এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ি ঘোরায় বাড়ির দিকে। আদিত্যর মন বলছে অলি এই বাড়িতেই আছে। আদিত্য বাড়ি ফিরে আসে, দেখে দিদুন নেই, কোথাও একটা বেরিয়ে গেছে।
সবাইকে প্রশ্ন করেও অলির ব্যাপারে কেউ এক ফোঁটাও মুখ খুলল না। তাহলে কি আদিত্য আর অলিকে খুঁজে পাবে না? হয়তো পাবে না। আদিত্য গ্রামের রাস্তায় বেরোতেই চোখ যায় একটা লোকের দিকে। এই তো সেই লোক। এই লোকটাই তো সেদিন অলি আর ধ্রুবর সেই বিশ্রী ছবিগুলো দেখিয়েছিল। ছোট সাহেব, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আদিত্য খুব রেগে গেছে, পারলে এখনই লোকটাকে তুলে আছাড় মারবে। ছোট সাহেব, আপনার পায়ে ধরছি, বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আমাকে মেজবাবুই ছবিগুলো দিয়েছিল। উনি আমাকে বলেছিলেন অলি আপা ঘরে ঢোকার পরপরই যেন ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই, তারপর ডাকাডাকি করে লোক জড়ো করি। ওই ছবিগুলি উনি আমাকে দিয়েছেন পঞ্চায়েতে দেখানোর জন্য। আমি শুধু তাই করেছি। আমি গরিব মানুষ, আমি শুধু মেজবাবুর কথা শুনেছি। আমাকে ক্ষমা করে দিন। আদিত্য চুপটি করে দাঁড়িয়ে আছে। এসব কি শুনছে ও? তাহলে কি সব ধ্রুবর কারসাজি ছিল? খুব তো বড় মুখ করে 1 গ্রাম লোকের সামনে বলেছিল সে নাকি অলিকে ভালোবাসে, অলির জন্য মরতেও পারে। তাহলে এত ঢাক ঢোল বাজিয়ে মেয়েটার মান সম্মান নিয়ে টানাটানি করার কি আছে? এত কিছু করে বিয়ে না করে পালিয়ে গেল কেন? অনেক প্রশ্ন মাথায় ঘুরছে, কিন্তু কোনো উত্তর জানা নেই। আদিত্যকে চুপ করে থাকতে দেখে লোকটি পালিয়ে যায়। এইসব প্রশ্নের উত্তর একজনই জানে, ধ্রুব। আড়ালে থেকে কি খেলা খেলছে সে? মাঝরাত। আদিত্য বিছানার উপর চুপটি করে বসে আছে। সারাদিন কোথায় না কোথায় খুঁজেছে মেয়েটাকে, কিন্তু অলির হদিশ কেউ জানে না। কথায় আছে, যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে থেকে আড়ালে থাকে তাকে কি এত সহজে খুঁজে পাওয়া যায়? অন্তত সে নিজে থেকে ধরা না দেওয়া পর্যন্ত অসম্ভব। অলিকে নিয়ে চিন্তার সাগরে ডুবে আছে আদিত্য। এমন সময় হঠাৎই পিছন থেকে কেউ কাঁধে হাত রাখে। অমনি আদিত্য পরম ভালোবাসায় জড়িয়ে নেয়। চোখের পানি যেন বাদ মানছে না। কোথায় চলে গেছিস আমাকে ফেলে? এত ভালোবাসি, তবু কেন এত পোড়াস তুই আমাকে? বুঝিস না এই বুকে কতখানি জায়গা জুড়ে তোর বিচরণ? কথাগুলো বলেই ঘাড়ে নাক ডোবায় আদিত্য। আবেগে এতই ডুবে আছে যে তার বাহু জোড়ে প্রকৃতপক্ষে কি আবদ্ধ হয়ে আছে তা দেখার সময়ই নেই। কিছুক্ষণ পর অনুভব করে এটা অলি নয়, অলির শরীরের ঘ্রাণ খুব চেনা। চোখ মেলে তাকাতেই দেখে অহনা দাঁড়িয়ে আছে। শখ খাওয়ার মতো ছিটকে সরে আসে অহনার থেকে। অহনা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। আসলে অহনা এক ছুটে ঘরে চলে আসে। এইটুকু ছোঁয়ার কি খুব প্রয়োজন ছিল? তুই কি জানিস তোর এইটুকু ছোঁয়া আমাকে সারা রাত ঘুমাতে দেবে না? কেন বুঝিস না, হৃদয়ে যেমন অলি বিরাজ করে তেমনি আমার হৃদয় জুড়েও যে তোর রাজত্ব চলে। অহনার ফোনের ওয়ালপেপারে আদিত্যর ছোটবেলার হাস্যোজ্জ্বল ছবি। ছবিটাতে অহনার হাত ধরে আছে আদিত্য। সেই ছেলেবেলায় এটাই ছিল আদিত্যর প্রথম ছোঁয়া, তারপর ভালো লাগা, ভালোবাসা। ওয়ালপেপারের দিকে এক নজরে তাকিয়েছে অহনা, চোখের পানি বাদ মানছে না। তোমায় আমার আর পাওয়া হলো না। খুব কি খারাপ হতো যদি তুমি আমার হতে? খুব কি খারাপ হতো যদি তুমি ভালোবেসে একটু ছুঁয়ে দিতে আমায়? মনের মানুষগুলো এমনই হয়, তাদের বিচরণ হৃদয় জুড়ে থাকলেও তারা নিজেরাই হৃদয়ের খবর রাখে না। আদিত্য হৃদয়ে ঝড় বইছে। অহনার ভালোবাসায় কোনো খাদ নেই, এটা সে চাইলেও অস্বীকার করতে পারে না। তবে অলি আমার প্রাণ, আমার অস্তিত্ব, আমার ভালোবাসা। অলিকে ছাড়া অন্য কোনো নারীকে নিয়ে ভাবার জন্য যে হৃদয়ের প্রয়োজন তো আমার নেই। অহনা, আমাকে ক্ষমা করো। এসব নিয়ে ভাবতে ভাবতে আদিত্যর ফোনটা বেজে ওঠে। মোহনা, আদিত্যর ফুফাতো বোন, ফোন করেছে। কিছু বলবি? বাপ্পা, বোনকে তো একটু ভালোবাসো না, ভুলেই আছো? আসলে আমি খুব বাজে রকম ঘটনার সঙ্গে জড়িয়ে গেছি। ও দাদা ভাই, তুমি কি জানো দিদুন আমাদের বাড়িতে এসেছে? মানে দিদুন সিলেটে? আর সেও আছে। আদিত্য চোখ দুটো আনন্দে ঝলমল করে উঠল। আমি আসছি। এখন তো ঠিক আসতে পারবি, আগে এতবার আসতে বললাম, আর তুমি তো খুব ব্যস্ত। ও ও দাদা ভাই, আমার না কিছু চাই। মহিনের ব্যাপারটা নিয়ে ফুপি আর আমার সঙ্গে কথা বলতে হবে, তাই তো? আমার পেচ্চি বোনটা বড় হয়ে গেছে, ওর বিয়ে দিতে হবে। এবার মোহনা বেশ লজ্জা পেয়েছে। তাড়াতাড়ি এসো, না হলে তোমার পাখি ফুরুত। আসছি আমি। এদিকে অর্পা অর্ণা মিলে গোটা বাড়িতে আগুন লাগিয়ে বেড়াচ্ছে। 2 রাক্ষসী এক হলে যা হয় আর কি। ও 2 না 3, সাথে আদিত্যর মাও আছে। ওই 2 টাকার মেয়ে কিনা শেষমেশ আমার ভাইয়ের বউ হয়েই ছাড়লো। এত চেষ্টা করেও আটকাতে পারলাম না।
দেখুন আন্টি, আমি এত কিছু বুঝি না। আমার আপুর কি হবে? এত ভালোবেসে কি পেলো ও? দেখো না, আমরা আদিত্যকে বুঝাবো। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। ওই চাল চুলোহীন অসভ্য চরিত্রহীন মেয়েকে আমার ছেলের বউ হিসেবে কিছুতেই মানব না। হ্যাঁ অর্ণা, তুমি মমের কথা বোঝো আর অহনাকেও বোঝাও। এত বোঝাবুঝির কিছু নেই। আপনাদের কথা অনেক শুনেছি। আর না, আমি আমার বোনকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। অহনা এতক্ষণ চুপ ছিল, এবার বলতে শুরু করলো। আদি না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। আর অর্ণা, তুই বাড়ি চলে যা। আপু তুমি? যা বললাম তাই কর। আপু এখানে থাকলে তুমি শুধু কষ্ট পাবে। তার চেয়ে বরং বাড়ি চলো, এসব ভুলে যাও। বললাম তো আগে আদি ফিরবে, তারপর আমাকে জোর করলে আমি আত্মহত্যা করব। অহনার মুখে এই কথাটা শুনে সবাই কেঁপে উঠল।